গত ক্লাসে আমরা চ্যাপ্টার 4টা স্টার্ট করেছিলাম। সো আপনাদের অলরেডি মিডে হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 হয়ে গেছে। সো চ্যাপ্টার 1, 2, 3 আপনাদের ফাইনাল আর থাকছে না। আমি নতুন যে চ্যাপ্টারগুলো পড়াবো মিডের পর থেকে সেগুলোর উপরে আপনাদের ফাইনাল এক্সাম হবে। সো চ্যাপ্টার 4টা থেকে আমি স্টার্ট করেছি, আর চ্যাপ্টার 4-এর উপর আপনাদের একটা ক্লাস টেস্ট আমি নিব চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে। সো ক্লাস টেস্টটা যেদিন ক্লাস টেস্টটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে অনলাইনে নেওয়ার জন্য, কারণ মেজরিটি যেহেতু আর কি অ্যাবসেন্ট থাকে। সো আপনারা যারা ক্লাসে আসবেন ইদার আপনারা ল্যাপটপ নিয়ে আসবেন অথবা হচ্ছে মোবাইলে পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? কারণ ওই টাইমটাতে আমি এক্সামটা নিব, মানে আপনাদের যে ক্লাস টাইমে পরীক্ষা হয় ক্লাস টাইমেই আমি পরীক্ষাটা নিব, ঠিক আছে? তো আপনার 10 মার্কসের একটা পরীক্ষা হবে, 30 মিনিটস টাইম থাকবে। আর কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে আপনাদের কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কোনো মানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন না। ধরেন আপনার মতে কি মনে হয় যে আপনি হলে কি করতেন, এরকম টাইপের কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। 5 মার্কসে 2টা কোশ্চেন থাকবে। সো চ্যাপ্টার 4টা যেহেতু ক্লাস টেস্ট নিব, সো চ্যাপ্টার 4টা একটু ভালোভাবে দেখেন। হ্যাঁ, আপনাদের ক্লাসে যে 10 মার্কস থাকে, সো 10 মার্কস অনেক মার্কস আর কি। হ্যাঁ, অনলাইনে নেওয়া হবে, অনলাইনে এক্সামটা নিব। সো আপনারা যারা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন তারা হচ্ছে আপনারা আইদার ল্যাপটপ অথবা মোবাইল ক্যারি করলে পরীক্ষা দিতে পারবেন আর কি। আমি বলে দিলাম যদি অনেকে থাকে মোবাইল ফ্রেন্ডলি না, সো যদি পসিবল হয় তাহলে ল্যাপটপ নিয়ে আসলে বেটার হয়। আচ্ছা, চ্যাপ্টার 4টা তাহলে দেখি। চ্যাপ্টার 4-এ আমি যতটুকু শেষ করেছিলাম একটা ওভারভিউ করে যাই। দেখেন চ্যাপ্টার 4টা হচ্ছে আপনার ডেভেলপিং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ইন সাপ্লাই চেইন। আমরা চ্যাপ্টার 1, 2, 3-তে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নিয়ে পড়েছিলাম, তাই না? যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কাকে বলা হয়, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শর্টকাটে পড়া হয়েছিল। সো সাপ্লাই চেইনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নিয়ে হচ্ছে ডিটেলস এই চ্যাপ্টারটা। আচ্ছা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নিয়ে কী বলেছিলাম কারো মনে আছে? আপনি তো ক্লাস করেছেন লাস্ট ক্লাস। যারা আর কি ক্লাস করেননি, মিড দিয়েছেন তারা বলেন। মিডে তো ছিল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে। আপনাদের তো পোর্টালেও দেওয়া থাকে, আপনার স্টুডেন্ট পোর্টাল থেকে কিন্তু নিতে পারেন। আপনাদের স্টুডেন্ট পোর্টালে সব আপডেটেড থাকে, ভিডিও লিঙ্কও থাকে সব, প্লাস ক্লাস ম্যাটেরিয়ালও সব আপডেটেড থাকে আপনাদের স্টুডেন্ট পোর্টালে। আপনাদের স্টুডেন্ট পোর্টালে থাকে। অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখা যায় যে অনেক কনভারসেশনের জন্য উপরে চলে যায়, খুঁজে পান না। সো বেটার এটা হয় যে আপনারা সবাই স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে ওখান থেকে নেবেন, ওখানে তো সবসময় থাকবে, কোনোভাবে রিমুভ হবে না। আচ্ছা, দেখেন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যেটা হচ্ছে আমরা পড়েছিলাম যে এটা দিস ইজ আ কন্ট্রাক্ট বিটুইন টু কোম্পানিজ ফর মিউচুয়াল বেনিফিট অ্যামং দেমসেলভস অ্যান্ড টু মেক প্রফিট। সো দুইটা অর্গানাইজেশন বা দুইয়ের বেশিও হতে পারে অর্গানাইজেশন যখন মিলে কি করবে, আপনার কোনো একটা এগ্রিমেন্ট করবে মিউচুয়াল বেনিফিটের জন্য। যখন মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে তারা তাদের রিসোর্স একসাথে করে সেলস বাড়ানো বা হচ্ছে তাদের প্রফিটিজমের জন্য যখন একটা কন্ট্রাক্ট করে, তখন আমরা ওটাকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলি। নর্মালি আমরা আগেও যেটা পড়ে আসছি। এখন নতুন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা নর্মালি কয় ধরনের হয়। সো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে টু টাইপসের হয়ে থাকে। ওয়ান ইজ হরাইজন্টাল, ওয়ান ইজ ভার্টিক্যাল। হরাইজন্টাল স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যেটা, সেটা কি বলেছিলাম? সেম টাইপ অফ বিজনেস ফার্ম বা কোম্পানির মধ্যে যেই আপনার এগ্রিমেন্টটা হয়ে থাকে সেটা। দ্যাট মিনস হচ্ছে যে আপনার যদি আমি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে ধরি, তাহলে হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম ডেল অ্যান্ড মাইক্রোসফট, এদের মধ্যে যে কোলাবোরেশনটা হবে সেটা আমরা হরাইজন্টাল বলতে পারি, হরাইজন্টাল অ্যালায়েন্স। কেমন? ডেল আর হচ্ছে মাইক্রোসফটের কন্ট্রাক্ট হলো যে ডেল কম্পিউটারে সবসময় মাইক্রোসফটের হচ্ছে প্রসেসর, মাইক্রোসফটের সফটওয়্যার সব কিছু ইউজ করা হবে। আর মাইক্রোসফটও হচ্ছে ডেলের সাথে কন্ট্রাক্টে গেল, হ্যাঁ ডেলের কোম্পানির সাথেই তারা হচ্ছে এগ্রিমেন্ট করলো যে সব হার্ডওয়্যারে তাদের সফটওয়্যারটাই যাবে। তো এই যে এগ্রিমেন্টটা, এটা হচ্ছে হরাইজন্টাল। সেম ইন্ডাস্ট্রি, টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, হরাইজন্টাল। আর ভার্টিক্যাল কোনগুলো হবে সেটা হচ্ছে আপনার ইনসাইড সাপ্লাই চেইন যদি হয় তখন হচ্ছে ভার্টিক্যাল। দ্যাট মিনস সাপ্লাইয়ারের সাথে যদি আপনার বা হচ্ছে ডিস্ট্রিবিউটারের সাথে যেই কন্ট্রাক্টগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যালায়েন্স হয়। দ্যাট মিনস আপনি হয়তো আপনার শিপিং কোম্পানির সাথে বা ট্রান্সপোর্টেশনের কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করলেন, বা র মেটেরিয়াল যার কাছ থেকে আনছেন ওই সাপ্লাইয়ের সাথে এগ্রিমেন্ট করলেন। সো ওই টাইপ অফ এগ্রিমেন্টকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যালায়েন্স। আর সেম ইন্ডাস্ট্রি বা হচ্ছে সেম আপনার ফার্মের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় মিউচুয়াল বেনিফিটের জন্য, দ্যাট ইজ আওয়ার হরাইজন্টাল অ্যালায়েন্স।
আচ্ছা, এখানে আরেকটা আছে দেখেন, সাপ্লায়ার কনজিউমার অর কাস্টমার অ্যালায়েন্স। সো এইটা এক ধরনের স্পেশাল টাইপ অফ অ্যালায়েন্স, যেটা খুব কম দেখা যায় বাট হয় লিমিটেড, যেখানে একজন সিঙ্গেল সাপ্লায়ার থাকবে আর একজন সিঙ্গেল কনজিউমার থাকবে। দ্যাট মিনস কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে আর কি, একজন কাস্টমারের জন্য স্পেসিফিকলি ওই সাপ্লায়ারটা স্পেসিফিক একটা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে। এরকম এগ্রিমেন্ট হয় না, ধরেন একটা এক্সপেন্সিভ ওয়াচ বা মোবাইল হতে পারে বা কার হতে পারে, যে এটা শুধুমাত্র ওই কাস্টমারের জন্য কাস্টমাইজ করে বানানো হচ্ছে, সিঙ্গেল সাপ্লায়ার সিঙ্গেল কনজিউমার। ওই কন্ট্রাক্টগুলোকে আমরা বলি হচ্ছে আমাদের সাপ্লায়ার কাস্টমার অ্যালায়েন্স। আচ্ছা, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে বলেছিলাম যে আসলে বেনিফিটগুলো কী কী, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সগুলো আমরা কেন করে থাকি, কী কী বেনিফিট হতে পারে। হরাইজন্টাল অ্যালায়েন্সের যদি কথা বলি, তাহলে হরাইজন্টাল অ্যালায়েন্সের মাধ্যমে কী ধরনের সুযোগ সুবিধা হয়, বেনিফিটস স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে? সেম টাইপ অফ ইন্ডাস্ট্রির মধ্যে আমি এগ্রিমেন্ট করছি, সো এটাতে আসলে বেনিফিট কী হয়? আমরা গত ক্লাসে ডিবেট করেছিলাম, অনেকেই বলেছিল যে এটাতে তো মিস বেনিফিটের চেয়ে অনেক সময় হতে পারে, আমার কম্পিটিটরের সাথে আমি কেন করব, কেন আমি এগ্রিমেন্ট করব। সো এখানে অ্যাকচুয়ালি বেনিফিটটা তাহলে কি, কেন কম্পিটিটরের সাথেও মানুষজন আসলে এগ্রিমেন্ট করে, ধরেন সেম টাইপ অফ ইন্ডাস্ট্রির মধ্যে কেন আর কি করতে পারে এগ্রিমেন্ট, কি মনে হয়? একটা হচ্ছে যে আপনার হতে পারে যে সব না রেডি করতে পারে, যেমন হচ্ছে গার্মেন্টসের থাকে ডিফারেন্ট পার্টস একসাথে করে বাটন একজন করে, একজন জিপার করে, একজন কাপড় করে। আরেকটা জিনিস হয় যে অনেক সময় প্রোডাকশনটা একই সাথে করতে চায় তারা, তাহলে ইকোনমি অফ স্কেল গেইন করা যায়। আমরা বলি যে না, যে যত প্রোডাকশন যত বেশি হয় তখন হচ্ছে আপনার পার প্রোডাকশন কস্টটা কমে আসে, ফিক্সড কস্টগুলো সেম থাকে বাট হচ্ছে আমাদের যে আদার্স কস্টগুলো থাকে ভ্যারিয়েবল কস্টগুলো তো কমে আসে। তো অনেক সময় দেখা যাচ্ছে সেম প্রোডাক্ট হয়তো শুধুমাত্র ব্র্যান্ড নেমটা বা প্যাকেজিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ব্রেড একই ধরনের মেকানিজম একইভাবে বানানো হয় বাট হয়তো প্যাকেজিংটা ডিফারেন্ট ব্র্যান্ড অনুযায়ী। তো এমন যদি হয় যে কয়েকটা কোম্পানি মিলে চিন্তা করলো যে আমাদের প্রোডাকশন কস্ট কমানোর জন্য বা আমাদের লেবার কস্ট কম হবে, আমরা একটা প্ল্যান্টে প্রোডাকশন করি, ওখান থেকে হচ্ছে আমরা পরে প্যাকেজিংটা ডিফারেন্ট করব। তো সেই ক্ষেত্রেও কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স সেম টাইপ অফ অর্গানাইজেশনের জন্য হয়। সো এটা কস্ট মিনিমাইজিং হয় একটা ক্ষেত্রে। আবার ভার্টিক্যাল অ্যালায়েন্সের যদি কথা চিন্তা করেন, তাহলে আমরা কার সাথে করি, সাপ্লায়ারের সাথে ডিস্ট্রিবিউশনের সাথে কন্ট্যাক্ট করি। তো তখন আমি যখন কার কাছ থেকে র মেটেরিয়াল নেই, তার সাথে যখন আমি প্রি কন্ট্যাক্ট করে রাখছি, সো অবভিয়াসলি সে আমাকে প্রোডাক্টটা সবচেয়ে আগে দিবে, আমার টাইম টু টাইম আমি প্রোডাক্টটা পাবো, লো কস্টে পাবো, কারণ যেহেতু আমার তার সাথেই শুধু কন্ট্যাক্ট করা। আবার অনেক সময় হয় না, ধরেন আমি দেশের বাইরে বিজনেস করব, এখন আমি দেশের বাইরে, এখন হঠাৎ করে এতগুলো ইনভেস্টমেন্ট আমি নিতে চাচ্ছি না, রিস্ক নিব না, তখন আমি কি করতে পারি, আমি যদি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করি সেম টাইপ অফ, আমি ধরেন আমার সফটওয়্যারটা আমি সেল করব, এখন আমি জানি না যে আমার সফটওয়্যারটা সেল হবে কিনা। সো আমি যদি কোনো কম্পিউটার কোম্পানির সাথে আমি অ্যালায়েন্স করি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তখন কি হবে যে তাদের কম্পিউটারে আমার সফটওয়্যারটা প্রি ইনস্টল করা থাকবে। তাহলে ইয়াটা কী হবে, যে তারা প্রমোশনটা এইভাবে করতে পারে যে আমাদের কম্পিউটার যদি আপনি কিনেন তাহলে এই সফটওয়্যারটা ফ্রি পাবেন। আর ওদের লাভটা কি, যে তারা ফ্রি স্যাম্পলিং করে ভায়া আরেকটা কোম্পানি দেখলো যে ইন্টারন্যাশনালি তাদের প্রোডাক্টটা কতটুকু চলে। ওয়ালাইকুম সালাম। সো আপনার প্রোডাক্টটা চলে নাকি চলে না এটাও দেখতে পারলেন, প্লাস হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কস্টটা লাগে না, ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট কস্ট কিন্তু লাগছে না। প্রোডাক্ট যদি চলে তখন আপনি ওই কান্ট্রিতে যে বিজনেস করলেন, না চললে ওখানেই শেষ। সো এই সব কিছু রিস্ক মিনিমাইজেশনের জন্য কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমাকে বলেন যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের অবস্টিকেল কি থাকতে পারে, প্রবলেম। একটা তো আমরা বললাম যে বেনিফিট, এই সব বেনিফিটের জন্য আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা পার্টনারশিপগুলো করি, কিন্তু এটার প্রবলেমগুলো কি থাকতে পারে? যে কোনো পার্টনারশিপেই আপনার নর্মাল কমন প্রবলেমগুলো কি দেখা যায়? ফার্স্টেই ট্রাস্ট ইস্যু থাকে না, ডিসিশন মেকিংয়ের সমস্যা। আপনার দুইটা অর্গানাইজেশন আপনি একসাথে অ্যালায়েন্স করলেন, এখন হতে পারে যে আপনার ডিসিশন আরেকজনের পছন্দ নাই হতে পারে। অনেক সময় ট্রাস্ট ইস্যু থাকে যে আসলেই কি আপনি আজকে যা কমিটমেন্ট করা হচ্ছে সেটা দিবে নাকি। সো এই কিছু একটা, তারপর আবার অনেক সময় থাকে আপনি যখন ইন্টারন্যাশনালি অ্যালায়েন্স করতে যাবেন, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সাথে অ্যালায়েন্স করবেন, তখন কি হয়, ওই দেশের গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন থাকে না, ওগুলো মানতে হয়। তো এই সব কিছু চ্যালেঞ্জ থাকে না, কালচারাল কিছু ইস্যু থাকে। সো এই কিছু চ্যালেঞ্জ এই জন্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে থাকে, বাট মোস্ট অফ দেম আর বেনিফিট।
কারণ আমরা বললাম যে আমাদের রিস্ক মিনিমাইজেশন হচ্ছে, কস্ট মিনিমাইজেশন হচ্ছে, আপনার ইকোনমি অফ স্কেল আপনি আর্ন করতে পারছেন, আপনার মার্কেট সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারছেন, আরেকজনের ভায়া গেলে আপনার ইনভেস্টমেন্ট কস্ট লাগছে না। সো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের কিন্তু আপনার কনস হচ্ছে প্রোজ তাহলে মোটামুটি আমরা দেখলাম যে বেশি। সো এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি লাস্ট ক্লাসে দেখেছিলাম। লাস্ট ক্লাসে কিছু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ডিফারেন্ট টাইপসও দেখেছিলাম। আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমি বললাম যে দুইভাবে হয়, তাই না? একটা হচ্ছে হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, বাট দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। তার মানে এগুলো অনেক ধরনের নাম আছে, মানে অনেক ধরনের এগ্রিমেন্ট হয়, ওগুলো সবগুলো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে পড়ে। এখন ফার্স্টেটা দেখেন বলা হচ্ছে হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বা হায়ারার্কিক্যাল রিলেশনস। সো এটা মেইনলি হচ্ছে আপনার যখন কোনো মার্জার বা অ্যাকুইজিশন হয় ওই টাইপ অফ কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টগুলোকে হচ্ছে আমরা হায়ারার্কিক্যাল রিলেশন বলে থাকি। মার্জার নর্মালি কী হয় যে দুইটা অর্গানাইজেশন একসাথে জয়েন্টলি যখন কাজ করে, এগ্রিমেন্ট করে। আর অ্যাকুইজিশন কি, যখন একটা কোম্পানি একটা কোম্পানিকে পারচেস করে নিচ্ছে পুরোপুরি। সো এই দুই ধরনের আপনার কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টটাকে আমরা বলে থাকি হায়ারার্কিক্যাল রিলেশন। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের মধ্যে পড়ে। যেমন হচ্ছে আপনার মাইক্রোসফট হচ্ছে লিঙ্কডিনকে কিনে নিয়েছিল, অ্যাকুইজিশন। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ হায়ারার্কিক্যাল রিলেশনস। এরপর সেকেন্ড দেখেন জয়েন্ট ভেঞ্চার্স। জয়েন্ট ভেঞ্চার্স নর্মালি কী হয় আমাকে বলেন তো? মার্জার আর জয়েন্ট ভেঞ্চার দুটো কি সেম? সো হাউ ইজ ইট ডিফারেন্ট যদি সেম না হয়? জয়েন্ট ভেঞ্চার আর মার্জার, একটা নির্দিষ্ট প্রজেক্টে দুটো কোম্পানি যদি একসাথে কাজ করে তাদের বিভিন্ন ফ্যাসিলিটি বা বেনিফিটের জন্য, সেটা জয়েন্ট ভেঞ্চার বলে। তো মার্জ হচ্ছে দুটো কোম্পানি, হয়তো একটা কোম্পানি কোনো কারণে ভালো কাজ করতে পারছে না বা ফ্যাসিলিটি দিতে পারছে না, দুটো কোম্পানি যদি একসাথে মার্জ হয়ে কাজ করে, এটা হচ্ছে সবটা একটা কোম্পানিতে সবটা জয়েন্ট ভেঞ্চার যখন দুইটা আলাদা ডিফারেন্ট। দ্যাট মিনস হচ্ছে মার্জার যখন হয় তখন দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি এক হয়ে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করে। আর জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল কোম্পানি যখন থার্ড একটা কোম্পানি ক্রিয়েট করে, অথবা থার্ড কোম্পানি ক্রিয়েট না করলেও একটা স্পেসিফিক প্রজেক্ট যখন করে, তখন ওটাকে আমরা জয়েন্ট ভেঞ্চার বলি। অনেক সময় দুইটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন মিলে একটা প্রজেক্টও নামতে পারে, যে আমাদের দুইজনেরই আলাদা আলাদা দুইটা কোম্পানি মানে প্রোডাক্ট লাইন আছে, বাট দুইজন মিলে হয়তো ইন্ডিভিজুয়াল আরেকটা প্রোডাক্ট লাইন ওপেন করলো, ওটাও কিন্তু জয়েন্ট ভেঞ্চার হয়। বাট মার্জার হচ্ছে একদম কমপ্লিটলি দুইটা অর্গানাইজেশন মিলে যখন একটা নতুন থার্ড অর্গানাইজেশন ক্রিয়েট করবে, তখন আমরা বলি হচ্ছে দ্যাট ইজ আওয়ার মার্জার। এটা কিন্তু ম্যাডাম আমাদের দেশে যেটা হয় আর&ডি যে প্রজেক্টগুলো হয় সেগুলো কিন্তু খুব বেশি, যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমি আমার ওই কথা বলছি, আচ্ছা। টিবিডিসির একটা এগ্রিমেন্ট, তারা একটা প্রোডাক্ট টিবিডিসি বানাতে হচ্ছে, তার টেকনিক্যাল সাপোর্টটা রিসার্চের কাছে করতেছে। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ তাহলে আপনার জয়েন্ট ভেঞ্চার। যেমনটা হচ্ছে যে আপনার ফোর্ড আর টয়োটা করেছিল, যে তারা শুধুমাত্র হাইব্রিড ট্রাক আনবে। সো ফোর্ড আর টয়োটা দুটোই হচ্ছে দে আর ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, দে হ্যাভ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট লাইন, বাট তারা একটা প্রজেক্ট হচ্ছে একসাথে করলো, সেটা হচ্ছে হাইব্রিড ট্রাক তারা একসাথে করবে, ফোর্ড আর টয়োটা। সো আপনার ফোর্ডের ছিল যে তারা হচ্ছে আমেরিকার মার্কেটের লিডার ট্রাকের, সো দে নো দ্য মার্কেট ভেরি ওয়েল, তারা মার্কেট লিডার। আর টয়োটার ছিল যে তাদের টেকনোলজিটা, ট্রাকের টেকনোলজিটা অনেক বেটার ছিল। সো দুজন মিলে প্ল্যান করলো যে ওয়াই নট উই বিল্ড আ হাইব্রিড ট্রাক। সো তারা শুধুমাত্র দেখেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, বাট একটা থার্ড প্রোডাক্ট নিয়ে তারা এগ্রিমেন্টে গেল, কাজ করছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ জয়েন্ট ভেঞ্চার। এরপর হচ্ছে আমাদের ইকুইটি ইনভেস্টমেন্টস। ইকুইটি ইনভেস্টমেন্টস হচ্ছে নর্মালি কি, যখন আমি কোনো কোম্পানির স্টক বা শেয়ার পারচেস করে নিচ্ছি, তখন আমি ওই ততটুকু পার্সেন্টেজের জন্য আই ক্যান বি আ ওনার অর শেয়ার হোল্ডার। সো দ্যাট ইজ আওয়ার ইকুইটি ইনভেস্টমেন্ট। এটা বিভিন্ন কোম্পানিতে হতে পারে যারা শেয়ার অফার করে। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এখন আমাকে বলেন তো ইকুইটি ইনভেস্টমেন্ট কীভাবে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়? এখানে কি মিউচুয়াল বেনিফিট বলতে কিছু আছে? আমরা তো জানি যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কখন হয়, হোয়েন দেয়ার উইল বি মিউচুয়াল বেনিফিট অ্যান্ড মিউচুয়াল প্রফিট। এখানে মিউচুয়াল বেনিফিটটা কোথায় মানে আপনার ইকুইটি ইনভেস্টমেন্টে? প্রফিট মার্জিন শেয়ার করে কোম্পানি তো শেয়ার হোল্ডার হিসেবে সেও পাবে। আর কোম্পানির কী তাহলে লাভ হচ্ছে? মিউচুয়াল বেনিফিট তো, যে শেয়ার কিনছে সে তার সাথে প্রফিট শেয়ারিং করছে, মার্কেট থেকে সে তার ইনভেস্টমেন্টটা নিচ্ছে, রাইট? দ্যাট মিনস হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু তার মানে ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কারণ এখানেও মিউচুয়াল আসলে বেনিফিট আছে। একটা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট দরকার, দ্যাটস আই এম সেলিং মাই শেয়ার্স, আর ওরা কেন কিনছে? বিকজ অফ দ্য প্রফিট। আর কোম্পানির সামটাইমস দেখা যাচ্ছে কিছু স্পেশাল শেয়ার হোল্ডাররা থাকে যারা কিন্তু কোম্পানির ডিসিশন মেকও করতে পারে। সো এরকম পাওয়ারও কিন্তু পায়। তো এই জন্য ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এরপর আছে আমাদের কোঅপারেটিভস।
কোঅপারেটিভস নর্মালি কোনগুলোকে আমরা বলি? আমরা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন বলে থাকি না, ওগুলো আসলে কোন অর্গানাইজেশনগুলোকে বলি? কোঅপারেটিভ সোসাইটি যে ধরনের যেগুলো সেগুলো মেইনলি হচ্ছে কোঅপারেটিভস হচ্ছে বলে যখন আপনার 2-3টা বা হচ্ছে বেশ কিছু ছোট অর্গানাইজেশন মিলে তাদের মিউচুয়াল বেনিফিটের জন্য একটা আলাদা সেপারেট একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে, তখন ওগুলোকে কোঅপারেটিভস বলে। সো আমাদের থাকে না, বিভিন্ন ধরনের সমিতি থাকে, সমবায় সমিতি, বিজনেস সমিতিগুলো, ওগুলো কিন্তু কাইন্ড অফ কোঅপারেটিভসের মধ্যে পড়ে। সো তারা মেইনলি কী করে, তাদের অনেক ছোট ছোট অর্গানাইজেশন হতো, তাদের পাওয়ার ওরকম নাই বা হচ্ছে তাদের বার্গেনিং পাওয়ারটা নাই, তো এই জন্য তারা একসাথে হয়ে যেন তারা তাদের রাইটটা আদায় করতে পারে, এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কোঅপারেটিভ সোসাইটি বা হচ্ছে অর্গানাইজেশন ক্রিয়েট করে কোঅপারেটিভস। এখন আমাকে বললেন তো কোঅপারেটিভসে মিউচুয়াল বেনিফিটটা কী হয়? একসাথে ভয়েস ক্রিয়েট করতে পারে। তাদের একসাথে রিস্ক শেয়ারিং থাকে না, বেনিফিটগুলো সব একসাথে থাকে না, একসাথে যখন কিছু অর্গানাইজেশন মিলে কাজ করবে তখন তাদেরকে মার্কেট পাওয়ার থাকে না, কাস্টমার কন্ট্রোলটা বেশি থাকে। সো এটা কি সবারই বেনিফিট হচ্ছে না একসাথে? ইটস নট লাইক যে একজন দুজনের বেনিফিট হবে, কারো হবে না। ডিসিশনগুলো এমন নিতে হবে, ওই অর্গানাইজেশনের ডিসিশনগুলো এমনই হয় যেখানে মেজরিটি অফ দ্য অর্গানাইজেশনস উইল বি বেনিফিটেড। এই জন্য হচ্ছে আসলে কোঅপারেটিভ এই সোসাইটিগুলো বা হচ্ছে অর্গানাইজেশনগুলো করা হয়। সো দিজ আর আওয়ার কোঅপারেটিভস। এরপর দেখেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটা। লাস্ট ক্লাসে একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, আজকে আমি এটা অ্যাড করে দিব, যেহেতু লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। লাস্ট ক্লাসে যারা ছিলেন, এটা মেনলি কি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটা, এটা নর্মালি কাকে বলে? আমি যেটা একটা বললাম সেরকম কি মানে R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেই, বাট হচ্ছে এখানে গভর্নমেন্টের ইন্টারভেন থাকে। মানে যখন কিছু কোম্পানি, ধরেন কয়েকটা 2-3টা জায়েন্ট মাল্টি ন্যাশনাল কোম্পানি বা হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন, তারা চিন্তা করলো যে তাদের নিজস্ব রিসার্চ ফ্যাসিলিটিতে অনেক টাকা যায়, সো তারা নিজস্ব যার যার অর্গানাইজেশনে যদি রিসার্চ ল্যাব করে, ইট উইল টেক আ লট অফ মানি, কস্ট অনেক বেশি, ম্যান পাওয়ার অনেক বেশি লাগবে। তো এই জন্য তারা চিন্তা করলো যে ওয়াই নট, যে আমরা যেহেতু সিমিলার টাইপ অফ ইন্ডাস্ট্রি, ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি 3-4 জন মিলে প্ল্যান করলো যে আমরা গভর্নমেন্টকে বলবো যে আমাদের জন্য সেপারেট একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার করে দিতে, বা গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, তখন এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটর বলবে। কিন্তু এইখানে হচ্ছে শুধুমাত্র এইখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটর যে মেম্বাররা, শুধু ওই মেম্বাররাই কিন্তু বেনিফিট পাবে। এটা হচ্ছে এক ধরনের ক্লাব বা সোসাইটি বলতে পারেন। ওইখানে যেই সব মেম্বাররা অন্তর্ভুক্ত থাকবে শুধুমাত্র সেই মেম্বাররাই কিন্তু এই বেনিফিটটা পাবে, বাকিরা পাবে না। দ্যাট মিনস আপনার ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে বললে যেই সব গার্মেন্টস কোম্পানিগুলো ওইটার সাথে অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড, শুধু তারাই এই বেনিফিটটা পাবে। তো তারা সবাই মিলে গভর্নমেন্ট সাবসিডিতে যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোনো একটা ফান্ড নিবে, বা গভর্নমেন্ট যখন তাকে একটা রিসার্চের ব্যবস্থা করে দিবে আর কি, আলাদা একটা ফেসিলিটি দিয়ে দিবে, তখন সেটাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটর বলা হয়। এটা জাপানে আছে, জাপানস মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিতে তারা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটর আছে, যেখানে জাপানের কয়েকটা জায়েন্ট ইন্ডাস্ট্রি মিলে গভর্নমেন্টের হেল্পে একটা রিসার্চ সেন্টার করেছে। কিন্তু মেম্বার অর্গানাইজেশন ছাড়া কেউ কিন্তু ওখানে রিসার্চ করতে পারে না, শুধুমাত্র মেম্বার অর্গানাইজেশনরাই পারবে। এটাই হচ্ছে। এখন আপনার যদি ওখানে মেম্বার হতে হয়, দেন ইউ হ্যাভ টু পে আ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি। আর কিছু প্রি রিকুইজিটও আছে যে আপনার অর্গানাইজেশনের এই পরিমাণে সেলস থাকতে হবে, আপনার প্রিভিয়াস রেকর্ড, তো এইগুলো দেখে হচ্ছে তারা মেম্বার অ্যাপ্রুভ করে। তো এটা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কনসিডারেটর। এটা কিন্তু বাংলাদেশে নাই। গত ক্লাসে একজন মনে বলেছিল যে বাংলাদেশে আছে, জাইকার কথা বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে জাইকা হচ্ছে নিজস্ব ইনিশিয়েটিভে করে, এটা কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ না। এটা নর্মালি গভর্নমেন্ট যখন ইনিশিয়েটিভ নিয়ে আপনাকে করে দিবে তখনই হবে। আপনার পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে করবে, দ্যাটস ইউর পার্সোনাল, বাট আপনি তো পার্সোনালি সবাইকে হেল্প করছেন না, করছেন আপনি নিজেরটা করছেন। আর এখানে বলা হচ্ছে অ্যালায়েন্সের কথা, দ্যাট মিনস অ্যালায়েন্স মানেই হচ্ছে আমার 3-4 জন থাকবে, বা অ্যাটলিস্ট 2 জনের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে। তো এই জন্যই হচ্ছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসিডারেটর, যেখানে মাল্টিপল কোম্পানি বা 2 or more কোম্পানি মিলে প্ল্যান করে যে গভর্নমেন্টের সাবসিডি নিয়ে একটা রিসার্চ সেন্টার করার জন্য, যেখানে শুধুমাত্র এই মেম্বার কোম্পানিগুলাই রিসার্চ করতে পারবে। সো এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টস। এই স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টস, এই টার্মটা কেউ কখনো এর আগে শুনেছেন? কি মনে হয় নামটা শুনে এটা কি হতে পারে?
কোঅপারেটিভ ওয়ার্ডটা মানে দিয়ে কি বোঝা যাচ্ছে নর্মালি? কোঅপারেটিভ বলতে ম্যাডাম মানে একটা একের অধীনে অ্যাসোসিয়েশন টাইপের হবে, তাই না? স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টস তার মানে হচ্ছে তাহলে কাদের মধ্যে হয়? আমরা যেহেতু কোঅপারেটিভ নিয়ে পড়লাম যে কিছু অর্গানাইজেশন যখন তাদের নিজস্ব বেনিফিটের জন্য একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে, মিউচুয়াল রিস্ক শেয়ার করে, বেনিফিট শেয়ার করে। স্ট্র্যাটেজিক কোঅপারেশনগুলো কীভাবে হয়? এই যে আপনার কোঅপারেটিভগুলো আছে না, এর মাঝখানে এদের মধ্যে যখন কোনো ডিসিশন নিতে হয়, এই ডিসিশনটা কি তারা একা নিতে পারে? ডিসিশন টেকার কি একা যখন কোঅপারেটিভে? সো যখন ডিসিশন নিতে হয় তখন কিন্তু তাদের সবার ভোটের মাধ্যমে নিতে হয়, মেজরিটি ভোটে। সো ওই যে ডিসিশন মেকিংয়ের যে প্রসেসটা ওইটা করা হয় হচ্ছে স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টের মাধ্যমে। আমাদের এই কোঅপারেটিভসের যে আমি এতক্ষণ পড়ালাম, এখানে যে অর্গানাইজেশন ডিসিশনগুলো মেক করা হয় ওগুলো যখন আপনার ডিসিশনটা মেজরিটির মাধ্যমে মেক করা হয় তখন আমরা ওইটাকে বলি হচ্ছে স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টস। মানে যতগুলো এগ্রিমেন্ট হবে বা ল ক্রিয়েট করা হবে সবগুলো হচ্ছে মেজরিটি ভোটের মাধ্যমে করা হয়। সো ওই এগ্রিমেন্টটাকে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এগ্রিমেন্টস। এরপর একটা হচ্ছে বলা হচ্ছে কার্টেলস। এই ওয়ার্ডটা কেউ আগে শুনেছেন? কার্টেলস টার্ম, আপনার হয়তো নামটা শুনেননি, বাট হয়তো আপনার জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে। দেখেন এখানে বলা হচ্ছে যখন মার্কেটে কিছু মেজর কোম্পানি অর্গানাইজেশন মিলে হাই প্রাইস আর কি নিয়ে রাখে, মার্কেট ম্যানিপুলেশন করে, তখন সেটাকে বলা হয় কার্টেল। তার মানে 3-4টা জায়ান্ট কোম্পানি তারা মিলে চিন্তা করলো যে আমার মার্কেট প্রাইসে এই প্রোডাক্টটার দাম 100ই হবে, মানে 100 হাই প্রাইস দিয়ে রাখে। মার্কেটের প্রাইসটা যখন তারা সবসময় হাই করে রাখে তখন সেটাকে কার্টেল বলে। সো এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় হয় না, কাইন্ড অফ সিন্ডিকেট। কিন্তু এটা বলা হয় হচ্ছে আপনার মানে সিন্ডিকেট আর কার্টেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা নর্মালি সিন্ডিকেটটা কাকে বলি, মানে কখন বলি সিন্ডিকেট? ওটা হচ্ছে প্রোডাক্ট ক্রাইসিস, রাইট? আপনার সিন্ডিকেটটা আমি কখন বলি? যখন একটা প্রোডাক্ট ক্রাইসিস দেখিয়ে আমি চড়া দাম নিচ্ছি, হাই প্রাইস করছি। আর কার্টেলটা হচ্ছে আপনি প্রোডাক্ট ক্রাইসিস দেখাবেন না, আপনার প্রোডাক্টটাই সবসময় হাই প্রাইস থাকবে। মানে আপনি চিন্তা করবেন যে আপনাদের এই সিমিলার টাইপের প্রোডাক্ট ইউ সেল। সো আপনার প্রোডাক্টে ধর আপনারা মোবাইল কোম্পানি, সো 3-4টা মোবাইল কোম্পানি, অ্যান্ড্রয়েড কোম্পানি, তো 3টা জায়েন্ট কোম্পানি, 5-6টা মোবাইল কোম্পানি আছে, এর মধ্যে 3জন জায়েন্ট। ওই 3জন জায়েন্ট চিন্তা করলো যে আমার অ্যান্ড্রয়েডের এই মডেলটা, মানে এই ফিচার যদি মিনিমাম থাকে মোবাইলে, তাহলে মোবাইলের প্রাইস 20,000-এর নিচে হবে না। তো তারা কি মার্কেটে একটা অলরেডি প্রাইস সেট করে রেখেছে না যে এর নিচে কেউ সেল করতে পারবে না? সো দ্যাট ইজ আওয়ার কার্টেল। তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টে ক্রাইসিস করবে না, কিন্তু মার্কেটে সবসময় হাই প্রাইস তারা করে রাখবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তারা কার্টেল, এই সিস্টেমটাকে আমরা বলি কার্টেল। প্রোডাক্টের ক্রাইসিস না, বাট আপনি প্রোডাক্টটা এমনভাবে দেখাবেন প্রাইসটা সবসময় হাই করে রাখবেন, তখন সেটাকে কার্টেল বলা হয়। অনেক হাই ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে না, আমরা বলি না যে ভিতরে ওরকম কী আছে এটা যে এত দাম হবে শুধু ব্র্যান্ডের জন্য, তারা কিন্তু এই জিনিসটা করে। ওই সমমানের ব্র্যান্ডের দেখবেন সবার, ধরুন একটা ব্যাগ বলেন বা হচ্ছে আপনি যেটাই বলেন, ওই সমমানের ব্র্যান্ডের কিন্তু কিনতে যাবেন সেমই থাকবে, কিন্তু প্রোডাক্ট কিন্তু খুব একটা এমন না যে প্রোডাক্টের মধ্যে খুব আহামরি কিছু আছে। কোয়ালিটি নর্মালি, মানে এক তো আহামরি না যে আপনি ওটা 1.5 লাখ বা 2 লাখ দিয়ে কেনার মতো, কিন্তু ওই সমমানের যে ব্র্যান্ড আছে সবাই দেখবেন ওই প্রাইসেই সেল করে প্রোডাক্টটা, কারণ তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে যারা চিন্তা করে রেখেছে যে এর নিচে প্রোডাক্টটা সেল করবে না। তো এটা হচ্ছে আমাদের কার্টেল। এরপর আসে আমাদের ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং তো মোটামুটি সবাই জানেন। হোয়াট ইজ ফ্র্যাঞ্চাইজিং? ফ্র্যাঞ্চাইজিংয়ের শর্ত কি? অনলি ব্র্যান্ড, প্রোডাক্ট ইউজ করতে পারবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটও থাকতে পারে বা প্রোডাক্টও শেয়ার করতে পারে। দ্যাট মিনস যখন কোনো পার্টির মধ্যে এগ্রিমেন্ট হয় যে আমি আমার ব্র্যান্ড নেমটা তোমাকে ইউজ করতে দিব, বা হচ্ছে আমার গুডউইলটা ইউজ করতে পারবা, বা আইদার আমার প্রোডাক্টটা ইউজ করা যাবে, তখন ইট ইজ কল্ড ফ্র্যাঞ্চাইজি, দুজনের এগ্রিমেন্ট। আর ইন রিটার্নে সে কী পাবে? একটা ইনিশিয়াল একটা পেমেন্ট পায়, প্লাস প্রফিট শেয়ারিং, দুইটাই কিন্তু থাকে ফ্র্যাঞ্চাইজিংয়ে। দ্যাট মিনস আমি যখন আমার ব্র্যান্ড নেম বা আমার গুডউইল বা আমার প্রোডাক্ট ইউজ করতে দিচ্ছি, সেটার এগেনস্টে যখন আমি একটা ফিক্সড অ্যামাউন্টে পে পাচ্ছি, প্লাস প্রতি মাসে আমাকে প্রফিট শেয়ারিং করা লাগছে, দ্যাট ইজ কল্ড আওয়ার ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট। সো এই ফ্র্যাঞ্চাইজিং নর্মালি বাংলাদেশে তো অনেকগুলোই আছে, তাই না? বার্গার কিং আছে, KFC আছে, এখন পিজা হাট আছে, সবই তো ফ্র্যাঞ্চাইজিং। আছে, KFC এখনও আছে। KFC তো আমাদের নিজস্ব দেশের না। আচ্ছা,
এটা প্রথমে ছিল Just brand-টা হ্যাঁ। use ছিল, নামটা use ছিল। কিন্তু ওরা তো ওদের নামটা ইউজ করছে তাই না, প্রোডাক্ট হয়তো এখন ইউজ করে না বাট নাম তো ইউজ করছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি থাকে তাও ইট উইল বি কল্ড ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং বিভিন্ন ক্যাটাগরাইজ আছে, ওটার মধ্যে লাইসেন্সিংও পড়ে। সো ওটা আগে দেখতে হবে যে তারা কি শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করে নাকি হচ্ছে শুধু গুডউইল ইউজ করে, তখন আবার ওটা লাইসেন্সিংয়ের ক্যাটাগরিতেও পড়ে যায়। ঠিক আছে, সো যদি প্রোডাক্ট ব্র্যান্ড নেম এগুলো ইউজ করে তখন আমরা ইউজুয়ালি ফ্র্যাঞ্চাইজিং বলি, বাট এটার মধ্যে ক্যাটাগরাইজ আছে। কেএফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি সেটা দেখলাম না, আমি আজকেও দেখলাম বাট এরকম কোনো ইনফরমেশন দেখলাম না ইন্টারনেটে। জানি officially আচ্ছা। ওরা এখন নাই। আমিও যেটা জানি না। ওরা illegally করতেছে কোন রকম। কিন্তু ইলিগেলি কি এটা অ্যাকচুয়ালি পসিবল, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নেম ইউজ করা? ওদের তো অনেকগুলো আউটলেট। এটা তো আগে থেকে করে আসতেছে, হঠাৎ করে হয়তো এখন সবগুলো বন্ধ করে দিবে। ওরা বলতেছে যে আচ্ছা। আমাদের নেগোসিয়েশন চলতেছে, আপনি যখন যাবেন হ্যাঁ। জিজ্ঞেস করতে, ওরা বলতেছে we are under negotiation। আচ্ছা, আলোচনা চলতেছে, আবার নতুন করে করবে, এই ফাঁকে ব্যবসা করতেছে। তার মানে ওরা মানে কন্ট্রাক্ট রিনিউ করবে এই করে করেই হচ্ছে চালিয়ে যাচ্ছে, কিন্তু রিনিউ এখনো করে নাই আর কি। কিন্তু এটা বেশি দিন তো টিকবে না এইভাবে করে। আপনি রিনিউ না করে কয়দিন থাকবেন? ওদের তো আপনার মনে হয় না যে সু করে দিব, ইন্টারন্যাশনাল কোম্পানি না, সরি এমএনসি। সো এত তো ইজি না যে আপনাকে এমনি হচ্ছে ছেড়ে দিবে। আলটিমেটলি হয়তো করোনার কারণে বিভিন্ন এক্সকিউজ দেখে এটা আটকে রেখেছে, বাট এটা তো এতদিন থাকবে না। দেখবেন যে আইদার সুন কেএফসি চলে যাবে আর না হলে হচ্ছে রিনিউ করতে বাধ্য হবে, দুটো থেকে একটা। কিছু কিছু ব্র্যান্ড আছে ওদের, তারা এত বড়, তাদের ধরেন বাইরে যে ছোটখাটো কান্ট্রিতে ওদের লোগো ওদের নাম চললে ওরাও ওরা মনে করছে যে তাদের মেন ফোর্স নাই, ফোর্স নাই, তারা যেতে সারবে এক্সপোর্ট করবে এটা করবে সেটা। ধরেন নাইকি, নাইকি ইজ দ্য ওয়ার্ল্ডের নাম্বার 1, নাইকি লিখতে হয় না, তার শুধু লোগোটা দিলে আপনি বুঝবেন দিস ইজ নাইকি। কিন্তু নাইকের লোগো তো কত জায়গায় ইউজ করা, আমাদের তো ফুটপাথ থেকে একটা আপনি স্যান্ডেল কিনলে ওখানে নাইকের লোগো দেখবেন, বাট একটু চেঞ্জেস করে দেয়, মানে সামান্য একটু চেঞ্জেস করে আর কি, দেখবেন করে সামান্য একটু লোগোর কালারে দেখবেন চেঞ্জ করে, না হলে সামান্য একটু আঁকাবাঁকা করে, কারণ এক্স্যাক্টলি আপনি দিতে পারবেন না। সবাই চেষ্টা করে একদম কপি করতে, এটা হচ্ছে কাছাকাছি রাখে আর কি, এটার সিস্টেমটা হচ্ছে আপনি কালারটা সিমিলার রাখবেন, প্যাটার্নটা সিমিলার রাখবেন যেন কাস্টমাররা কনফিউজড হয়ে যায়। এটা যারা একটু ট্যালেন্ট তারা করে, বেসিক্যালি নরমালি যারা কপি করে তারা অলওয়েজ ট্রাই করে হাউ দে উইল মেক লাইক নাইকি। আমার গার্মেন্টস আছে। তার মানে কি আপনি বলছেন গার্মেন্টসের জন্য এগুলো সব জানে যে কীভাবে করতে হয়? হ্যাঁ। সক্স। বাংলাদেশে এসে তাদের সেন্টু করার লোক নাই বা হয় না। তারপরে আর কিছু কিছু ব্র্যান্ড আছে তাদের সারা ওয়ার্ল্ডে অনেক নাম, বাট তাদের কাছে কম, তো ওরা এগুলি করে, তাদের টিম থাকে ওয়ার্ল্ড ওয়াইড। যেমন বাংলাদেশে ধরেন অনেক ফ্যাশন ব্র্যান্ড আছে, অনেক নাম করে, ভালো চলে, কিন্তু এখানে যে স্যুট টুট তৈরি করে ব্র্যান্ড, ওদের কিন্তু অফিস আছে, ওরা রোড করে যায়, ওরা দেখে ওদের কোনো জিনিস কেউ ফলো করে কিনা, ওরা যে রিডাস বলেন, নাইকি বলেন, বা আদার্স বলেন, পিটার ইংল্যান্ড, এদের ওই লোকজন নাই, মাইক্রোসফট আমার মামলা করে দেয়। মামলা করে দেয়। মাইক্রোসফট সবাই করে। সবাই করে, মানে জানলে করে, এখন হচ্ছে এতগুলা কান্ট্রির মধ্যে সবসময় ওইভাবে মনিটাইজেশনটা ঠিক হয় না। ওরা অনেক রিনাউন্ড ব্র্যান্ড, বাট ওরা হচ্ছে এত বেশি আউটলেট না, ওরা হচ্ছে আউটলেট কম, এই জন্য কন্ট্রোলে রাখতে পারে, ইউরোপে, বাংলাদেশে, ইন্ডিয়া, বাইরে মানে আউটলেট কম থাকলে কন্ট্রোলে রাখা যায়। ওরা কিন্তু চাইলে পারে, ইটস নট লাইক যে ওরা কেএফসিকে আপনার মনে হয় শুধুমাত্র মানে আমেরিকা থেকে এত ছড়ালো কীভাবে করে, মানে মানুষজন জেনে জেনেই তো এক কান্ট্রিতে ভালো ছিল আরেক কান্ট্রিতে গেল। সো রেমন্ড কি পারে না? ওদের তো আসলে কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো, ওরা কিন্তু চাইলে অন্য অন্য জায়গায় যেতে পারে, বাট তারা হচ্ছে কাস্টমাইজ মানে তারা কনসেন্ট্রেটেড একটা মার্কেট রেখেছে যে এই কান্ট্রি ছাড়া যাবে না। হয়তো তারা চেয়েছে যে আমরা ম্যাক্সিমাম প্রফিট মেজরিটি মানে মাইনরিটি থেকেই আনবো। একটা কনসেপ্ট থাকে না যে আপনার কাস্টমার গ্রুপ ছোট, বাট ওই ছোট কাস্টমার গ্রুপ থেকে ইউ আর মেকিং হিউজ প্রফিট। সো তখন তো আপনার এতগুলো কাস্টমার গ্র্যাপ করার দরকার নেই, বরঞ্চ বেশি কাস্টমার গ্র্যাপ করলে কী হবে, আপনার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আপনি জানেন যে আপনি ওই পরিমাণে সার্ভিস বা ম্যান পাওয়ার দিতে পারবেন না, তখন কোয়ালিটি খারাপ হয়ে যায়। সো এই জন্য কিছু বড় বড় ব্র্যান্ড থাকে যারা শুধুমাত্র সফিস্টিকেটেড কিছু দেখবেন ক্লায়েন্ট নিয়েই কাজ করে বা কয়েকটা কান্ট্রি নিয়েই কাজ করে, বেশি কান্ট্রিতে তারা যায় না, তারা মনে করে তাদের কোয়ালিটিটা ডিটোরেট হয়ে যাবে। সো এটা সমস্যা থাকে। আর যেগুলো হচ্ছে দেখবেন কমন, এই যে কেএফসি বলেন, পিজা হাট, ওরা হচ্ছে কেএফসি কেন করবে না বলেন, ওরা হচ্ছে বিভিন্ন মানে বাহিরে গেলে আমার মুদির দোকানের পাশে থাকে না যে পুরি সিঙ্গারা দোকান, ওদের হচ্ছে লাইক মানে কেএফসি ম্যাকডোনাল্ডস হচ্ছে ওরকম, আর এতটাই চিপ। এটা বাংলাদেশে এসে দামি হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওদের আসলে এরকম। হ্যাঁ,
মানে ওদের ব্র্যান্ডটা তো আসলে খুব সস্তা বা অ্যাকচুয়ালি কিন্তু সস্তা, কিন্তু আমাদের দেশে এটা দামি। এই জন্যই কিন্তু তারা সব জায়গায় যেতে চায়, কারণ তাদের একটা কমন জিনিস, কমন প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যাবে। কিন্তু আমাদের কাছে সেটা আমরা অনেক কিছু মনে করি, কিন্তু জিনিসটা আসলে না। বা বাহিরের মানুষজন চিন্তাই করতে পারবে না যে একটা চিকেন হচ্ছে তারা 150 টাকা দিয়ে এক পিস মুরগি খাবে, এটা চিন্তাই করতে পারবে না। এটা তাদের প্রতিদিনের ডে টু ডে মিল, ওদের $1 দিতে হয় না ওটার জন্য, বাট আমাদের দেশে হচ্ছে ইটস এক্সপেন্সিভ। আচ্ছা, এরপরটা দেখেন সাব কন্ট্রাক্টর নেটওয়ার্কস। সাব কন্ট্রাক্ট আমরা অ্যাকচুয়ালি কোনগুলাকে বলি? সাব কন্ট্রাক্ট বলি না যে সাব কন্ট্রাক্টে কাজ করে, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝাচ্ছিলাম? মানে আমার কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছি কন্ট্রাক্ট, রাইট? নর্মালি সাব কন্ট্রাক্টর কাজগুলো কারা করে? এটা কিন্তু গভর্নমেন্টে বেশি হয়। গভর্নমেন্ট কি করে, আপনাকে যখন একটা ইনফ্রাস্ট্রাকচার ধরেন যে ব্রিজ বানাবে, এটা সাব কন্ট্রাক্ট দিয়ে দেয় না? বা রোড বানাবে, সাব কন্ট্রাক্টে দিয়ে দেয় না কিছু পার্টিকে? এই জন্য এটা সাব কন্ট্রাক্টর নেটওয়ার্ক। নর্মালি কি হয়, গভর্নমেন্ট যখন কোনো প্রজেক্ট নেয় তখন কিন্তু মাল্টিপল কোম্পানির সাথে প্রজেক্টটা শেয়ার করে, একজন কিন্তু নেয় না। ধরেন এই যে পদ্মা সেতু যে বানালো, ওখানে কি একটা সিমেন্ট কোম্পানি ছিল, একটা রড কোম্পানি ছিল? মাল্টিপল ছিল না? দেখবেন পদ্মা সেতু হওয়ার সাথে সাথে পেপারে বড় বড় পেজ আসতো না, শাহ সিমেন্ট, তারপর আরও কিছু ছিল, মানে সবাই বলে যে আমি পদ্মা ব্রিজে হচ্ছে আমার সিমেন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তখন আসলে কিন্তু সবাই এই জন্যই মাল্টিপল দেয়, কারণ গভর্নমেন্ট আসলে এরকম বায়াস ডিসিশন নিতে পারবে না। মাল্টিপল কন্ট্রাক্ট গভর্নমেন্টের এইসব বড় বড় কাজে দেখা যায় যে এরকম সাব কন্ট্রাক্টর নেটওয়ার্ক থাকে, যে 3-4 জন অ্যাসোসিয়েশন মিলে একটা নেটওয়ার্ক হয়, ওদেরকেই হচ্ছে নেটওয়ার্কের কাজটা দেয়। এখন এটা সিঙ্গেল কাউকে দিবে না, আপনি যদি নিজে চেয়ে যান দিবে না। আপনি তখন কি করতে হয়, কন্ট্রাক্টটা পাওয়ার জন্য আপনি আপনার সমমানের 3-4 জনের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমরা যেহেতু এখানে জায়েন্ট আছি, তাহলে আমরা মিলে হচ্ছে গভর্নমেন্টকে প্রপোজালটা দিব। তখনই সাব কন্ট্রাক্টর নেটওয়ার্কগুলোকে হচ্ছে আপনার কাজ দেওয়া হয়। সো দ্যাট ইজ আওয়ার সাব কন্ট্রাক্ট নেটওয়ার্ক, যখন হচ্ছে গভর্নমেন্টের সাথে কোনো এগ্রিমেন্ট হয়। এইটা আবার ছোট স্কেলে যদি হয়, এটা তো মানে বড় একটা প্রজেক্ট হবে। ছোট স্কেলে যেটা হয়, যেমন আমি একটা টেন্ডারে পার্টিসিপেট করলাম, আমি টেন্ডারটা পাই, কাজটা আমার করা, আমি কি করলাম, মাল পাইকে দিলাম, ওটা তো আপনার পার্সোনাল। হ্যাঁ, ওটা হচ্ছে আপনি সাব কন্ট্রাক্টরকে আপনি নিজে হচ্ছে কাস্টমাইজ করে শেয়ার করে নিচ্ছেন, তাই না? কিন্তু ওটা তো আপনার সিঙ্গেল। কন্ট্রাক্টের ভিতরে আমার থাকে, উল্লেখ থাকে যে সাব কন্ট্রাক্টর আপনি কি কাজটা দিতে পারবেন নাকি দিতে পারবেন না। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার সাব কন্ট্রাক্ট বলি নর্মাল। আর সাব কন্ট্রাক্টর নেটওয়ার্কটা হচ্ছে যখন আপনি মাল্টিপল ইউজার মিলে, মাল্টিপল হচ্ছে আপনার অর্গানাইজেশন মিলে একটা জায়গা থেকে আপনি কাজটা নিচ্ছেন করার জন্য, স্পেসিফিকলি গভর্নমেন্টের কাছ থেকেই নেয়, তখন আমরা ওটাকে সাব কন্ট্রাক্টর নেটওয়ার্ক বলে থাকি। আর শুধুমাত্র যদি আপনি যে বললেন সিঙ্গেল, যে আমি সিঙ্গেল অ্যাপ্লাই করে সিঙ্গেল নিলাম, তখন ওটা হচ্ছে আপনি ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ সাব কন্ট্রাক্টর। এরপর আমাদের আসা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস গ্রুপ। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রুপ নামটা শুনে কি মনে হচ্ছে যে কিছু একটা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলা হচ্ছে না, ল নিয়ে কথা বলা হচ্ছে, কিছু একটা রাইট নিয়ে কথা বলা হচ্ছে। এটা হচ্ছে দেখেন মেইনলি যে আপনার একটা অর্গানাইজেশন, ধরেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি হয়, তাহলে তারা কোন টেকনোলজি ইউজ করবে, বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তারা কী পরিমাণে প্রোডাকশন করবে, প্রসিজারটা কী হবে, হাইজিন ইস্যু কতটুকু থাকবে, এমপ্লয়ি ওয়ার্ক আওয়ার কতটুকু হবে, এই যে এই জিনিসগুলো যে আপনার সব ঠিক করা হয় লগুলা, এটাকে হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রুপ বলে। যারা হচ্ছে একই সমমানের কোম্পানি কিছু মিলে তারা হচ্ছে কিছু প্রিন্সিপাল সেট করে তাদের নিজস্ব কোম্পানির জন্য। সো ওই প্রিন্সিপালটা মোটামুটি থ্রু আউট দ্য মানে ইন্ডাস্ট্রি সেমই থাকে। এটা মেনলি কোনগুলোতে হয়, যেসব অর্গানাইজেশনগুলো স্পেশালি আপনার এক্সপোর্টিংয়ে যায় তাদের জন্য, কারণ তাদের কিছু স্ট্যান্ডার্ড গাইডলাইন মানতে হয় না, স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তখন দেখা যায় যে তারা একটা নিজস্ব এরকম প্রিন্সিপাল ফলো করে যে এর নিচে আমরা যাব না বা এর উপরে আমরা করবো না, কারণ দেখা যাবে তাদের প্রোডাক্ট তাহলে বাইরে যেতে সমস্যা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রুপস। মেডিসিনের ক্ষেত্রেও থাকে, স্পেশালি গার্মেন্টস এখন খুব বেশি মানা হয়, কারণ হচ্ছে রানা প্লাজার ইনসিডেন্টের পরে গার্মেন্টসটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে না এখন রুলস রেগুলেশনে। সো এই জন্য আপনার তো গার্মেন্টস আছে, আপনি নিজেই ভালো বলতে পারবেন, এখন তো আগের চেয়ে অনেক স্ট্রিক্ট। হ্যাঁ, এখন রানা প্লাজা ইনসিডেন্টের পরে অনেক কিছুই দেখি যে স্ট্রিক্ট হয়ে গেছে, আপনার রুলস রেগুলেশন অনেক বেশি মানা হয়। আপনার খরচ বাড়বে না, আপনি এত টাকা প্রফিট করছেন, তো আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করলে তাহলে কেন, মানে আপনার তো সোসাইটিকে কিছু দিতে হবে, এটা সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট বলতে কথা আছে, CSR বলে কথা আছে না। সো আপনি এত কোটি কোটি টাকা যখন প্রফিট করবেন, দেন ইউ হ্যাভ টু গিভ সামথিং টু দ্য সোসাইটি, রাইট? সো আপনি আপনার নিজের ভালোর জন্যই করবেন, যেন আপনার এমপ্লয়িরা হেলদি থাকে, হ্যাপি থাকে, আর সোসাইটি ডেভেলপমেন্ট হোক, তাই না? এইটা দেখেন, এটা কিন্তু ওয়ান টাইম কস্ট, ইটস নট লাইক যে এটা আপনার সবসময়ই হবে, তাই না? ওয়ান টাইম কস্টে যদি আপনার জন্য ভালো কিছু হয়,
তখন এটা তো আর হার্মফুল না। আপনি এটা নেক্সট 20-30 বছরও আপনি কিন্তু এটা চেঞ্জ করা লাগছে না আপনার, হয়তো 20-30 বছর পরে আপনার হয়তো এটা রেনোভেট করা লাগতে পারে। সো এরকম কিছু ফিক্সড কস্ট আসলে এটা তাদের প্রথমেই করার কথা ছিল, যেটা তারা করে নেই, এখন তারা করছে। এটা ফার্স্টেই কিন্তু তাদের করার কথা ছিল। প্রথম করে নাই যার জন্য প্রচুর পরিমাণে কাজ পাইছে, হ্যাঁ। এখন করার কারণে ক্র্যাশ বাড়তেছে, কাজ পাচ্ছে, এটা কি কোনো জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম অনেক আগে থেকে আসছে। আমরা তো সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধান করি না। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের দেশে ইলেকট্রিসিটি প্রবলেম দেখেন না, সমস্যা হওয়ার পরে তারপর আমরা এখন সমাধান করছি, সব বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু যখন ছিল তখন আমরা দেখি নাই যেটা শেষ হয়ে গেলে তখন আমার ব্যাকআপ কি আছে। তখন ইভেন আপনি দেখবেন সামনে গ্যাস নিয়েও এটাই হবে, মানে যেই ট্রেন্ডে যাচ্ছে কিছুদিন পর দেখবেন গ্যাসও এরকম থাকবে না, এক এক এলাকায় এক এক ঘন্টা করে থাকবে না, এটাই হবে। স্টোরেজ করে রাখা যায়, যদি স্টোরেজ করে রেখে ব্যবস্থা করতে পারতো তাহলে না অনেক প্রবলেম। এগুলি বেসিক্যালি ম্যাডাম এই যে ইন্ডাস্ট্রি স্টার্ট হচ্ছে, সারা ওয়ার্ল্ডে কিছু ইন্টেলেকচুয়াল পিপল থাকে, তারা বেসিক্যালি তাদের মেধা করে, নেগেটিভ ওয়ে হোক পজিটিভ ওয়ে তারা প্র্যাকটিস করে। এটা ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, তারা আছে। এটা আবার কিছু বায়ার আত্মীয় অথবা বায়ার নিজে এগুলি নিজেরা তৈরি করে এটা ইলিগালভাবে আপলোড করে চাকরি করে, যে এগুলো বললাম এটা কেন সাপ্লাই দেয়, এটা এক ধরনের পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স। বেসিক্যালি কিছুই আসে না, কারণ আপনার বাচ্চাকে আপনি দুধ করেন, আমার ছেলেকে আমি স্কুলে পাঠাবো, দিস ইজ আমার কমন ডিউটি। একজন গার্মেন্টস ওনার সে যখন ইন্ডাস্ট্রি স্টার্ট করে তার ওয়ার্কারকে সে বেতন দেবে, তার স্টাফকে সে বেতন দেবে। এখন এক পার্সন সে পুশ করবে, সে আমাকে অ্যাডভাইস করবে তোমার ওয়ার্কারকে এসিতে রাখবা, তোমার ওয়ার্কারকে 3টে বাথরুম দেবে। এইটা বেসিক্যালি একদম একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। এগুলো ইন্টারন্যাশনাল পিপল। আমার কথা হচ্ছে বেসিক হিউম্যান লেবার ল তো আপনাদের মানতেই হবে, বেসিক লেবার লটা তো মানতেই হবে। আমি শেষ করি এখন এটা আমরা একটা কথা বলতেছি গার্মেন্টস অ্যাসোসিয়েশন, এটা অলরেডি আমরা এস্টাবলিশ নিয়ে যাচ্ছি। আমাদের গভর্নমেন্টের যে পলিসি আছে, আমাদের গভর্নমেন্টের তো একটা নিজস্ব লেবার ল আছে, লেবার ল এটা গ্রাজুয়ালি হচ্ছে। যেমন একটা কঠিন তারা এই যে স্টপ করেছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এখন ওইটা আমরা এখন এটাকে ইগনোর করতেছি। যেন তোমরা ইভেন চানার অবস্থা এত স্ট্রং, কোনো বায়ার যদি কোনো কমপ্লেন্সের কথা বলে তোমার আমাকে প্রবলেম দরকার নেই, ইভেন কমপ্লেন্স আমি ফলো করবো। এবং যদি নট অনলি দ্যাট, যদি কোনো বায়ার বলে যে তোমার ফ্যাক্টরি দেখো, সাপোজ তুমি আমাকে দেখে দে হ্যাভ দ্য বার্গেনিং পাওয়ার বাট উই ডোন্ট, এটাই তো সমস্যা। উই ডোন্ট হ্যাভ দ্য বার্গেনিং পাওয়ার। আপনি বার্গেনিং পাওয়ার তো নেই, আপনি না বললে না ওরা অন্য কারো কাছে চলে যাবে, লসটা তো আমাদের, কারণ আমাদের দরকার, ওদের তো দরকার না। ওরা তো চিপে ভিয়েতনাম থেকেও পেয়ে যাবে, সমস্যা কি, ইন্ডিয়া থেকে নিবে। এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, তারা এগুলি মেনটেন করতে হয় বাধ্য হয়। আমার কথা হচ্ছে যে বেসিক লেবার লটা মানাটা জরুরি, এরপরে বাকিটা হচ্ছে অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী মানলেই হয়। বাট প্রবলেম হয়ে গেছে কি যে বেসিক লেবার ল মানে নাই দেখি সমস্যা। ধরেন আপনার কিন্তু এগুলো নিয়ে এত আগে ঘাটাঘাটি করে নাই, কখন ঘাটাঘাটি শুরু করা হয়েছে যখন আপনার 2টা পরপর ঘটনা হলো, রানা প্লাজা তাজরিন গার্মেন্টসের 2টা ঘটনার পরেই কিন্তু হচ্ছে এই জিনিসটা বেশি ফোকাস লাইটে চলে আসছে, মানে লাইম লাইটে চলে আসছে। সো ওই ন্যূনতম আসলে যদি স্ট্যান্ডার্ডটা মানতো তাহলে কিন্তু জিনিসটা হতো না, মানে প্রবলেমে পড়ছে নিজেদের জন্যই, এটা কিন্তু বলতেই হবে। বাইরের কান্ট্রিতে আপনার গত 2 বছর বা 3 বছর আগে অনেক বড় বড় বা ঠিক আছে বিশাল 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 বার, যেখানে ডেইলি সন্ধ্যা করে 7,000-8,000 লোক ঢুকে, রাত্রে 12টা বেলা, এরকম 2-একটা বার একদম পুড়ে গেছে, মানুষ মারা গেছে। সেটার উপর কিন্তু ওদের গভর্নমেন্ট যে এটা করে দিচ্ছে, গভর্নমেন্ট যে আপনাদের সব কিছু ভর্তুকি দিয়ে দিচ্ছে, সাবসিডাইজ করে দিচ্ছে, আমাদের তো গভর্নমেন্ট কিছু দেয় না। আমাদের গভর্নমেন্ট যা দেয় ওটা তো এনাফ না, বরঞ্চ যেটা অ্যালোকেট করে সেটাও আমাদের কাছে আসে না। প্রবলেম তো এখানেই, গভর্নমেন্ট তো স্ট্রং না। আপনার গভর্নমেন্ট যখন আপনাকে সাপোর্ট করবে তখন আপনি বিপদে পড়লে আপনি বলবেন যে আমার গভর্নমেন্ট আছে, তুমি দেখার কে। বাট আপনার গভর্নমেন্ট তো আমাকে কিছু দিচ্ছে না, আপনার নিজেরটা আপনি নিজেই ঠিক করতে হবে, আপনার মেস আপনি নিজেই ক্লিন করবেন, তখনই তো সমস্যা। এখন ওরা যে পলিসি বানিয়ে দিয়েছে আপনার গভর্নমেন্ট তো কিছু বলে না, বলে কেন বলবে? আপনারা ক্রিয়েট করছেন, আপনারা করবেন, গভর্নমেন্টের এখানে কোনো মাথা ব্যথা নেই। ওরা গভর্নমেন্ট নেও না দেও না, শুধু ট্যাক্সটা দিবে, ট্যাক্স দেওয়ার সময় থাকবেন আপনি। হ্যাঁ, এছাড়া আর কোনো কিছু তো নাই, রোল প্লে নাই। এখন যেমন গার্মেন্টস বা টেক্সটাইল তাদের গ্রুপ ডিসকাস করা লাগতেছে, তাদের গভর্নমেন্ট প্রেশার আছে। ওই যে আপনার উপর থেকে প্রেশার দেওয়া হয়েছে যে আপনার এই পলিসি মানতে হবে, দেখতেছে যে নিজে থেকে অ্যাসোসিয়েশন হয় না। যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গ্রুপ যারা আছে, গভর্নমেন্টকে বলতেছে তোমরা একটু স্লো আনো, আমাদের কাজগুলো আমাদের করতে হবে। আমাদের জিনিস এখন গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট বলতেছে দিস ইজ আওয়ার
our thing, so let us do us. হ্যাঁ, এখন যেমন গভর্নমেন্ট যেগুলো নিজের হাতে নিয়েছে দেখবেন যেগুলো স্লো প্রসিজারই হবে, একটার পর একটাই হবে, কিন্তু যখন কিন্তু গভর্নমেন্ট যখন নাই তখন আপনাকে বাইরের কথা শুনতে হয়, তখন তো একটা মেস হবে এই কান্ট্রিতে, আপনি বাইরের কথা শুনে করছেন। গ্রাজুয়ালের কি আমরা প্রাইসিং অনেক বেশি কস্টিং কস্টিং বাট প্রাইস কিন্তু পাচ্ছি না। আজ থেকে 5 বছর আগে একটা টি শার্ট আমি $1.20 পাইতাম, এখন আমার সেটা 99 সেন্টে করতে হচ্ছে। কস্টিং কিন্তু আমার এখন মার্কেট তো কম্পিটিটিভ, এটাও তো বুঝতে হবে যে আপনার তো লো প্রাইসে সেম জিনিস পায়। এখন আপনার যদি কস্টিং মানে আপনার যদি ভালো প্রাইস চাইতে হয় তাহলে আপনার তো ইউনিক জিনিস লাগবে, ভ্যালু অ্যাড করতে হবে না। আমরা মার্কেটিংয়ে যেটা পড়ি এখন আমাদের দেশে তো ওরকম, আপনি বলেন তো কয়জন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং পড়ে আসে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে আসে, কয়জন আপনার এরকম আছে? এখনও কম। মানে নর্মাল আপনার BBA এর তুলনায় কয়জন থাকে? খুবই কম। আরো কিছু টেক্সটাইল আর আমাদের তো আপনার পড়ালেখার আপনি মানে পাবেন কোথা থেকে? আমাদের এরকম পড়ালেখা করায় কয়টা ইউনিভার্সিটি আছে? অনেক কম। লেদার টেকনোলজি নিয়েই তো আমি একটাই শুনে আসছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ওই যে হাজারীবাগে একটাই দেখি। আপনারা আর কোনোটা দেখেছেন যে যারা লেদার টেকনোলজি নিয়ে পড়ালেখা করে? অথচ আমাদের সবচেয়ে মানে গার্মেন্টসের পর আমি যেটা মনে করি যে আমাদের সবচেয়ে বেশি যেটা ইন্ডাস্ট্রিতে ফোকাস দেওয়া উচিত ছিল, মানে অপরচুনিটি ভালো ছিল, দ্যাট ইজ অল লেদার। ম্যাডাম লেদারের আরও আছে, কিন্তু ওদের সাথে পাওয়া যায়। টেকনোলজি ভিত্তিক জানি তো না, প্রচার নাই, প্রমোশন নাই, জানে না এইটার সম্পর্কে, নলেজই নেই কোনো। বাংলাদেশে টেকনোলজি ভিত্তিক প্রতিষ্ঠান একটাই আছে, সেটা হচ্ছে উত্তরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরিয়া। ওরা শুরুর দিকে স্টুডেন্ট পাইছে, কিন্তু এটা হচ্ছে কি যে সামাজিক একটা প্রথা আছে না, এগুলো যে উৎসাহ নাই, উৎসাহ নাই, বলে যে তো বেরোয় কি করবে, জুতো বানাবে, এই বের কি করবে? আমি যখন একটা ভাইবা নিচ্ছি তো টেক্সটাইল থেকে লোয়ার গ্রেডের পরীক্ষা দিচ্ছি, প্রাইভেট জবে যেতে চাচ্ছে না। কেন? কারণ ওখানে কোনো মানে জবের সিকিউরিটি নেই, সেফটি নেই, টাইমিং নাই। তো এই সব কিছু তো তাকে দিতে হবে। আর এখন তো চিন্তা ভাবনা করে যে আমি লেখাপড়া করে কি করবো, যদি গভর্নমেন্ট। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি তো শর্ট টাইমের চিন্তা করতেছেন। আমি এটাও রাইট মনে করি যে জব কি করবে, কিন্তু এটা তো শর্ট টাইম প্ল্যান। ধরেন এই যে এখন যারা জবে ঢুকে গেছে, আচ্ছা যারা জবে ঢুকে গেছে তারা ঢুকে গেছে, কিন্তু যারা জবে ঢুকতে পারেনি তাদের কথা চিন্তা করেন। এই যে গতানুগতিক পড়ালেখা, 2 দিন পরে তো এই পড়ালেখা দিয়ে কোনো কিছু হবে না, তখন কি করবেন? এই গতানুগতিক পড়ালেখা যখন সবার থাকবে তখন তো মার্কেটে বার্গেনিং পাওয়ারও বেড়ে যায়। যখন একটা সাবজেক্টের ক্রাইসিস থাকে তখন সে না আপনার ডিমান্ড থাকবে, যখন ক্রাইসিস নেই আপনি বেশি পাচ্ছেন তখন তো আপনার কোনো দাম নেই। এমন যেটা বলছে, আমাদের তো বাংলাদেশের ফুটওয়ারের অনেক ডিপ্লোমা কলেজ আছে, কিন্তু গভর্নমেন্ট কি লোকজনকে উৎসাহ দেয় না, ছেলে পড়তে যাবে না, তার গার্ডিয়ান ফ্যাশন ডিজাইনিংই দেয় না। আমি নিজে ফ্যাশন ডিজাইনিং পড়তে চেয়েছি, মানে আমি হচ্ছে হ্যাঁ লিভিং এক্সাম্পল, বাট আমার ফ্যামিলি থেকে ওটা সাপোর্ট করে নাই। ওনার কথা ছিল যে তুমি হচ্ছে A+ পাওয়া স্টুডেন্ট, তোমার এগুলা তুমি কেন পড়বা, তুমি ভালো সাবজেক্ট নিয়ে পড়বা। এগুলো যারা পড়বে যারা কিছু নাই, মানে এটা মনে করতে হচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তারা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং পড়বে, অথচ ওটা আমার একটা প্যাশনের জায়গা ছিল। বাট বলছে যে তোমার ফ্যাশন ডিজাইনিং কী করবা, ডিজাইনার হবা, এটাতে কি ফিউচার, কে চাকরি দিবে, তো কোনো ইয়া নাই। অথচ এইগুলো কিন্তু ক্রিয়েটিভ লাইন, আপনি চাইলে বিজনেসও করতে পারেন। ঠিক আছে, হয়তো বাংলাদেশে নাই, বাট বাইরে গেলে কিন্তু আপনার এই সাবজেক্টে অনেক দাম। এই দিক থেকে ফ্যাশন ডিজাইন, এরা মেনলি ফ্যাশন ডিজাইন করে, ডিমান্ড অনেক বেশি এবং তাদের স্যালারি বেশি, সুবিধা বেশি, কম কাজ করে। বাংলাদেশে আপনি শুনলে হাসবে, বলবে যে কি করবেন, আর মনে করবে যে আপনাকে টেইলার দিবেন, বিজনেস বেশি হলে অনলাইনে করবে, এর চেয়ে বেশি কোনো কিছু না। যেটা করছে গার্মেন্টসে এই রিলেটেড পড়াশোনা করাবে, সেখানে পড়তে গেলে সবথেকে কস্টিং বেশি। ওটা করা উচিত ছিল সবথেকে লো কস্টে ভালো বিজেএমই যেহেতু বিজিএমই গভর্নমেন্টে তো সবসময় আসলে লো কস্ট থাকে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে পুরাটাই গভর্নমেন্টের পড়ে। যদি গভর্নমেন্ট একটু চোখ রাখে তাহলে ভালো কিছু করতে পারে। আমার নিজের ফ্রেন্ডও আছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বাট তারপর হচ্ছে MBA করতেছে, কারণ জানে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে মানে ফিউচার করতে পারতেছে না। সে কিন্তু গার্মেন্টসেই আছে, বাট সেক্টর চেঞ্জ করতে চায়, কারণ ওখানে জব করে কোনো ইয়া নাই আর কি, বলে যে স্যালারি নাই, ইয়া নাই, চেঞ্জ করতে চায়। যারা করতেছে তাদের জব আলটিমেটলি না হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দিকে যারা একটু কষ্ট করে তাদের কিন্তু ফিউচারে যারা থাকে তাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এখন ইনিশিয়ালি কষ্ট, কিন্তু আপনি চিন্তা করেন যখন স্টুডেন্ট হয়ে যাবে,
আচ্ছা স্যার যেহেতু আসছে 2 মিনিটে শেষ করি। হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজমের কথা মনে আছে? কয়েক বছর আগে কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম কেউ পড়তো না, এটা কোনো দাম ছিল না। এখন চিন্তা করেন হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম কত দাম। আর যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজমে পড়ালেখা করে হোটেলগুলো কিন্তু তাদেরই ডাকে, নর্মাল বিবিএমবিএ ডাকে না। একটা টাইমে নর্মাল বিবিএমবিএদের নিত, এখন হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম ছাড়া কিন্তু নেয় না। তো প্রথম দিকে যারা কষ্ট করেছে তারা কি এখন সুবিধা পাচ্ছে না? মানে ওরা তো একটা বেস ক্রিয়েট করে দিয়েছে, এখন কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম অনেক পড়ে। ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু এটা এখন ডিপার্টমেন্ট আছে, তো এটা কিন্তু একটা ফিউচার হয়ে গেল না, আস্তে আস্তে আরও হবে দেখবেন। সো ওরকমও না, লেদার আর হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনিংও হবে, বাট ইট উইল টেক আ টাইম। কিছু স্যাক্রিফাইস দিলে তখন আস্তে আস্তে বেসটা ক্রিয়েট হয়ে গেলে দেখবেন যে সবাই তখন আরও মানে ফ্রুটফুল রেজাল্ট আসবে। গার্মেন্টসের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড ছিল লোক দেখে না বর্তমানে। নিব না। আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত আজকের টপিকটা রাখি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের কনসেপচুয়াল মডেলটা দেখবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আপনারা তারপরে ক্লাসে ক্লাস টেস্টের জন্য তাহলে প্রিপারেশন নেন, ঠিক আছে? আপনারা তো খুশি হওয়া